40,000-এর বাড়ি আছে, 20,000-এর বাড়ি আছে, আপনি আপ টু আবার মিলিয়ন ডলার বললেন সেটাও ডিপেন্ড আপনি কোথায় নিবেন, আপনার বাজেট কেমন, কিভাবে চাচ্ছেন। 20,000-এর বাড়ি স্বাভাবিক বুঝতেছেন, সেটাতে কাজ থাকবে। নিকটস্থ হাসপাতালের সুবিধা আমি চাইবো, ক্লিনিকের সুবিধা চাইবো, গ্রোসারি, মার্কেট, মসজিদ যেটা করলেন, মন্দির, গির্জা ইত্যাদি, এই যে ধর্মীয় উপাসনায় সহ অন্যান্য জরুরি পরিষেবা যেগুলো আছে সেগুলো কোন এলাকায় বেশি পাবো? 100,000 থেকে 120, 30, 40-এর মধ্যে আপনি একটা স্ট্যান্ডার্ড বাড়ি পাবেন সাইরাকিউসে। ক্রাইমের যে স্ট্যাট যেটা, সেটা তুলনামূলক আপনার সাইরাকিউসে বেটার। সিরাকিউস এলাকায় যদি কেউ বাড়ি কিনতে চায় তাহলে সেখানে তিনি কি কি ধরনের সুবিধা পাবেন আজকে একটু বিস্তারিতভাবে আলোচনা করুন, যাতে দর্শকরা এই বিষয়টি প্রথমেই বলেন, নিউ ইয়র্কের স্টেটের যে সুবিধা যেগুলো, সেগুলো এক্স্যাক্টলি সেম থাকবে। আপনি এই যে কুইন্সে থাকেন আর ব্রুকলিনে থাকেন আর ব্রঙ্কসে থাকেন, আপনার যে বেনিফিট যেগুলো, সেগুলো কোনো চেঞ্জ হচ্ছে না। আচ্ছা, মনে করেন যে এখানে একটা নিউ ইয়র্ক সিটিতে তো আবাসন সমস্যা নেই, মেইন ফ্যাক্টর। মনে করেন এক বেডরুমে দেখা যাচ্ছে 4-5 জন থাকতে হচ্ছে, যা হয়তো হেলদি না এই মুহূর্তে, বাট বিভিন্ন রিজনে আমরা থাকছি বা থাকার চেষ্টা চলতেছে। বাট যারা এখানে কমফোর্টেবল না, তাদের জন্য আসলে এটা এটা অপরচুনিটি, নিরিবিলিতে একটা অপরচুনিটি হতে পারে। এবং যে প্রাইস যেটা এখনো আমি মনে করি যে নিউ ইয়র্ক সিটির তুলনায় অনেক অনেক রিজনেবল আছে। কয়েকটি নেইবারহুড যেগুলো মনে করেন ডিপেন্ডিং অন আপনার বাজেট মনে করেন 4-5টা মসজিদ আছে। মসজিদের এক একটা এরিয়াতে মনে করেন 300,000 থেকে শুরু করে 150 থেকে 100,000 পর্যন্ত আছে। প্রত্যেকটা মসজিদের পাশে কিন্তু প্রাইস ভেরি করতেছে। কোথায় আপনি কমফোর্টেবল হবেন, সেজন্য আমি যারা আজকে এই প্রোগ্রাম দেখতেছেন বা সাইরাকিউস সম্বন্ধে ইন্টারেস্টেড, যদি আপনারা ইনভেস্ট করতে চান বা থাকার জন্য চান, আপনারা ট্রাভেল করুন, 1 দিন 2 দিন ওইখানে যান, নেইবারহুডটা ঘুরে আসুন, দেখে আসুন, তারপরে ডিসিশন নেন। এবং হুট করে কেউ ডিসিশন নেবেন না, ওখানে যে বাস্তব অবস্থা পর্যবেক্ষণ করে সিদ্ধান্ত। জি, কারণ ওইখানে তো গাড়ি ছাড়া আপনি চলতে পারবেন না, যদিও বাস সার্ভিস আছে, সেগুলো একটু পর্যাপ্ত না। এটার উপরে এইসব নিয়ে আপনার কাছে আমার প্রশ্ন আছে অনেকগুলোই। তো আমি প্রথমে বলবো যে আপনারা ঘুরে আসুন, এবং যদি আমার সাহায্য দরকার হয় তখন কিছু অফিসিয়াল প্রসিডিওর যেগুলো আছে আমাকে মেনটেন করতে হবে, এবং সেভাবেই আগাইতে হবে আর কি। তো এক্ষেত্রে আপনি একটু মসজিদের কথা বললেন, তো সেটা নিয়েও আমার মেলাই প্রশ্ন আছে। তো সাইরাকিউসের কোন এলাকায় স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের অবস্থান এবং সেসবের মানগুলো ব্যাখ্যা, কারণ আমি একটা বাড়ি কিনবো, নিশ্চয়ই আমার ভবিষ্যৎ বংশধর তাদের কথা চিন্তা করে যে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় কোথায় ভালো আছে, সেগুলোর মান কেমন আছে, এই সম্পর্কে যদি আপনি একটু বলেন। সবচেয়ে মনে করেন যদি হাইয়ার মনে করেন আমাদের নিউ ইয়র্ক সিটির স্ট্যান্ডার্ড বা লং আইল্যান্ডের স্ট্যান্ডার্ড, তাহলে ওই জায়গাটার নাম হলো কমস্টক অ্যাভিনিউ, ইসলামিক সেন্টার অফ সাইরাকিউস এর আশেপাশে। কারণ ওইটা ওই ইউনিভার্সিটির নেইবারহুডটা, ওইখানে আশেপাশে স্কুলও আছে। ইউনিভার্সিটির নাম হলো ইউনিভার্সিটি অফ সাইরাকিউস। আপনার গুগল করলে আপনার দেখতে পারবেন, এটা রিয়েলি ফেমাস স্কুল। অনেক আমেরিকার অনেক নামি দামি লোক ওইখানে পড়াশোনা করছেন, এবং এখানে প্রায় 18,000-এর মতো স্টুডেন্ট এনরোল করা আছে। যাচ্ছে, মানে এটা একটা ফেমাস ইউনিভার্সিটি, ক্যান গো রং। মানে যদি আপনি শিক্ষার কথা চিন্তা করেন, সাইরাকিউস ইজ আ ভেরি আইডিয়াল প্লেস। এবং ক্রাইম ওয়াইজ তুলনামূলক বাফালো থেকে কম, কারণ বাফালোতে একটা ইস্যু আছে, সেটা তো আপনারা সবাই জানেন, আমরাও জানি। কিন্তু সেই অনুসারে আমি বলবো না বাফালো খারাপ, বাট ক্রাইমের যে স্ট্যাট যেটা, সেটা তুলনামূলক আপনার সাইরাকিউসে বেটার। কারণ এটা একটা ইউনিভার্সিটি টাউন, এটা একটা কলেজ টাউন, তো সেই হিসাবে জিনিসটা গড়ে উঠছে। তো এর পাশে আবার লোয়েস্ট যেটা প্রাইস আমি আপনাকে বলছি, এই এলাকায় ধরুন যে আপনি ইউনিভার্সিটির কথা বললেন, স্কুল, কলেজ, এখানে দাম কিরকম হতে পারে? এরকম এখানে তো যেহেতু একটু হাই স্ট্যান্ডার্ড, কারণ ডিমান্ড, কারণ এইটা আবার ইনভেস্টমেন্টের জন্য এই এরিয়াটা ভালো। সো অ্যারাউন্ড 200 থেকে 300-র মধ্যে আপনি, ডিপেন্ড করে আপনি কোন ধরনের প্রপার্টি নেবেন। তো 100,000 থেকে 120, 30, 40-এর মধ্যে আপনি একটা স্ট্যান্ডার্ড বাড়ি পাবেন সাইরাকিউস এরিয়া। মানে এই স্কুল, কলেজ জোনগুলোতে, বিশ্ববিদ্যালয়, মসজিদের আশেপাশে আমি সাজেস্ট করবো যে মসজিদের আশেপাশে। কারণ যখনই আপনি একটা মসজিদ হয়ে যায়, তখন একটা কমিউনিটি বিল্ড হয়ে যায়, যেখানে আমরা নিউ ইয়র্কেও দেখতে পাচ্ছি যে
যে আমাদের মসজিদের কারণে কমিউনিটিটা চেঞ্জ হয়ে গেছে। তা আপনি শুধু মসজিদের কথা বলছেন, আমাদের নিউ ইয়র্কে তো শুধুমাত্র মসজিদ ভিত্তিক মানুষই আমরা নই, আমরা আরো ধর্ম বর্ণের মানুষ আছে। সেই ক্ষেত্রে আপনি আপনার কাছে যে প্রশ্নটা আমার কাছে থাকবে, শুধু মসজিদ নয়, মসজিদ ছাড়াও ধরেন এই যে এলাকায় আমি বাড়ি কিনতে চাই সেই এলাকায় নিকটস্থ হাসপাতালের সুবিধা আমি চাইবো, ক্লিনিকের সুবিধা চাইবো, গ্রোসারি, মার্কেট, মসজিদ যেটা করলেন, মন্দির, গির্জা ইত্যাদি, এই যে ধর্মীয় উপাসনায় সহ অন্যান্য জরুরি পরিষেবা যেগুলো আছে সেগুলো কোন এলাকায় বেশি পাবো, এবং সেখানে আমি বাড়ি কিনলে সেই বাড়িটা কেমন? আসলে এত এত বড় শহর না। আচ্ছা, মনে করেন একটা কুইন্সের সাইজেরই একটা এরিয়া। তো বেসিক্যালি 10 মিনিটের মধ্যেই আপনি যদি ড্রাইভ করেন 10 মিনিটের মধ্যে এক জায়গা থেকে আরেক জায়গাতে, একটা নেইবারহুড থেকে আরেকটা যাবেন। আর ওদের প্রাইস রেঞ্জটা ভেরি করে জিপ কোড এরিয়া হিসাবে। ওইখানে আবার আপ টু $1 মিলিয়ন হাউস আছে যদি আপনি ওই রিসোর্টের পাশে চলে যান, পানির ধারে চলে যান। পানির ধারের বাড়িগুলো কিন্তু প্রপার্টিগুলো বেশি, আবার আস্তে আস্তে যখন মেইনল্যান্ডের দিকে আসুন তখন কমতে থাকে। তো আপনি মসজিদ, গির্জা বা চার্চে বা যে কোনো ধর্মের হোক, সবগুলোই কিন্তু এক্সিস্টেড আছে। বিশাল একটা ইন্ডিয়ান কমিউনিটি আছে, আমাদের বাঙালি গ্রোসারিও আছে, বাংলাদেশি পাকিস্তানিরাও আছে, ইজিপশিয়ানরাও আছে, বসনিয়ানরাও আছে। তো এটা মিক্সড নেইবার, ইটস এ গ্রোয়িং একটা সিটি হচ্ছে। এটা কোনো যে সবকিছু বিল্ড হয়ে গেছে আমি বলবো না, বাট বিল্ড হয়ে গেলে তো প্রাইসও ওইভাবে বাড়বে। যেহেতু বিল্ড হয় নাই, এখনো প্রসেসের মধ্যে আছে, তো প্রাইস এখনো আমি মনে করি যে এখনো রিজনেবল আছে। তা আপনি যেহেতু বললেন যে একটা নতুন করে শহরটা গড়ছে, তাহলে সেক্ষেত্রে এই সিটি বা যেটাকে আমরা বা স্থানীয় সরকার, লোকাল গভর্নমেন্ট যেটা আছে, কোনো ডেভেলপমেন্ট প্ল্যান আছে কিনা আপনার জানা মতে? যদি জানা থাকে, যাতে ভবিষ্যতে এলাকার মান এবং দাম দুটোই যাতে বাড়ে, এরকম কোনো প্ল্যান আপনার জানা আছে যে কোন এলাকাটায় আছে, তাহলে হয়তো আমি আগে থেকে এখন সস্তায় বাড়ি কিনে সেখানে আমি ভবিষ্যতে আমার দামটা বাড়তে পারে। প্রথমে তো ইউনিভার্সিটির আশেপাশে যেগুলো কিনবেন ক্যান্ট গরম, আর আপকামিং যেগুলো বললাম যে এখন ডিপেন্ডেন্ট বাজেট, এক একজনের এক একটা বাজেট আছে, সেই বাজেট অনুযায়ী যারা কম বাজেটে নিচ্ছেন তারা কম বাজেটের মধ্যেই আপনি বাড়ি পাবেন। বেসিক্যালি যে আমি প্রথমেই বলছি যে 4-5টা মসজিদ আছে, মসজিদের আশেপাশে একটা কমিউনিটি গড়ে উঠেছে। আমাদের মতন যারা লোকজন তারা বসবাস করতে শুরু করেছেন। তো ওইখানে ডিপেন্ড হাউসের কন্ডিশন, এখানে 40,000-এর বাড়ি আছে, 20,000-এর বাড়ি আছে, আপনি আপ টু $1 মিলিয়ন ডিপেন্ড আপনি কোথায় নিবেন, আপনার বাজেট কেমন, কিভাবে চাচ্ছেন। 20,000-এর বাড়ি স্বাভাবিক বুঝতেছেন, সেটাতে কাজ থাকবে, আপনি ওটা নিয়ে এটাকে রেনোভেট করতে হবে। ওটা হয়তো ছোটখাটো বাড়ি, 2 বেডরুমের বাড়ি, বাট ওটাতে আপনার খরচ আছে, আপনি নিবেন হয়তো যারা কনস্ট্রাকশনের কাজ করেন তাদের জন্য আইডিয়াল। এই ধরনের অনেক কিন্তু অপরচুনিটি আছে আপকামিং। বা সাইরাকিউসের যে কি ইনভেস্টমেন্ট, মানে স্থানীয় সরকারের যে কি প্ল্যান আছে সেটা আমি বলতে পারবো না, বাট দে আর অলওয়েজ ওয়েলকামিং পিপল। কারণ একটা প্রপার্টি সেল হলে আপনার ট্যাক্স ওরা পাচ্ছে। এবং ওইখানে একটা জিনিস আমি মেনশন করতে চাই, বাড়ি কিনতে গেলে এখানে তো 2জন লয়ার বা 3জন লয়ার ইনভলভ হয়, ওইখানে 3জন লয়ারের দরকার হয় না, একজন লয়ারই সবকিছু আপনার ইনক্লুড করে দেয়। যেহেতু ট্যাক্সটা লো, মনে করেন ডিপেন্ডিং অন বা 2 থেকে 3,000, 4,000-এর মধ্যে, নিউ ইয়র্ক সিটির মতো বিশাল ট্যাক্স না। ইভেন 300,000-এর যে বাড়ি, সেই বাড়ির ট্যাক্সও নিউ ইয়র্কের লং আইল্যান্ডের তুলনায় এটা পিনাট বলতে হবে, যে এটা কিছু না। যারা রিটায়ারমেন্টে যাচ্ছেন বা অল্প বাজেটের মধ্যে বাড়ি কিনতে চান, আমি মনে করবো যে সাইরাকিউস ইজ অ্যান আইডিয়াল প্লেস। তো আপনি যদিও একটু ইঙ্গিত দিয়েছেন, তারপর আমি একটু জানতে চাই যে আমাদের নিউ ইয়র্ক সিটিতে চলাচলের জন্য এখানে প্রচুর গাড়ি যেমন আছে, আমরা পার্কিংও পাই না, অনেক অসুবিধা হয়, নানান ঝামেলার মধ্যে। সে কারণে অনেকেই আমরা গাড়ি অ্যাভয়েড করে সাবওয়েতে চলি, বাসে চলি বা উবারে চলি। তো এই ধরনের সেখানে এই এলাকায় পাবলিক ট্রান্সপোর্ট বা হাইওয়ে বা এই জাতীয় কোনো যাতায়াত কতটা সহজ বা কঠিন? বাস তো আছে, যাদের মনে করেন যাদের ক্ষমতা নাই তারা 20 মিনিট ওয়েট করেই বাসে যেতে হবে, বাট সাবওয়ে জাতীয় এই ধরনের কোনো মাস ট্রানজিট বলতে সাবওয়ে যে সিস্টেম সেটা হয় নাই। এটা রানা ভাই আপনি মনে রাখতে হবে, এটা কিন্তু বিগ সিটি না, এটা একটা স্মল সিটি না, কিন্তু আপনি কিন্তু বলছেন যে এটা একটা গ্রোয়িং সিটি। হ্যাঁ, এটা গ্রোয়িং সিটি এবং সব দেশের মানুষই এখানে যাচ্ছে, তার মানে ভালো প্ল্যান পরিকল্পনা আছে হয়তো। সেখানে। এটা আমাদের নিউ ইয়র্কের গভর্নর খ্যাতি হকলে উনি বলতে পারবেন এই যে সেন্ট্রাল নিউ ইয়র্কের জন্য
ওনার কি প্ল্যান আছে। বাট আমি আশা করি যে নিউ ইয়র্ক সিটির মতো ওনারা ওয়েস্টার্ন নিউ ইয়র্কেও ওইভাবে ওনারা অ্যাটেনশন দিবেন, যেহেতু মানুষ যেতে চাচ্ছে এবং থাকার জন্য মানে চেষ্টা করতেছে। গভর্নরের উচিত ওইদিকে অ্যাটেনশন দেওয়া, যে মাস ট্রানজিটের ব্যাপারে আরো আরো বেটার ইমপ্রুভমেন্ট করা উচিত। বাট গাড়ি থাকলে বেটার, যেহেতু আপনার পরিবার 3-4 জন থাকলে গাড়িটা মনে হয় থাকাটা একটা নেসেসারি। নেসেসিটি, আসলে এটা কোনো বিলাসী কোনো বিষয় নেই, এটা প্রয়োজনীয় একটি জিনিস। আমি জানি না এই প্রশ্নটি সম্পর্কে আপনার কাছে কতটুকু তথ্য আছে, যদিও আপনি কিছুটা বলেছেন যে একটা এরিয়ার বাফেলোর কথা দিয়ে বলেছেন, ক্রাইম রেটের কথা বলেছেন, কিন্তু এটাও আমরা বাড়ি কেনার আগে এই বিষয়গুলো আমরা অনেকেই চিন্তা করি যে সস্তা হোক বা যাই হোক না কেন, অন্তত আমার জানা দরকার যে সেখানে আমার সেফটি সিকিউরিটি কেমন আছে। তো সেই হিসাবে আপনার কি কাছে এরকম কোনো তথ্য বা আছে কি না আদৌ, যে নিরাপত্তার সমস্যা বা ক্রাইম রেট কেমন, বা কোন এলাকায়, যে এলাকায়, যেগুলো এলাকার কথা বললেন সেই সমস্ত এলাকায় ক্রাইম রেটটা কেমন আছে? ক্রাইম আসলে তেমন তেমন মেজর কোনো ক্রাইম নাই। যেগুলো অল্প ছোটখাটো, যেগুলো সব এরিয়াতেই আছে, আপনার নিউ ইয়র্ক সিটিতেও আছে, ব্রঙ্কসেও আছে, সব জায়গাতে, সব বড় শহরে আরো বেশি, বড় শহরে আরো বেশি আছে। বাট আইসোলেটেড তো ঘটনা সব জায়গায় ঘটে থাকে, বাট মেজর ক্রাইম বলতে নাই। আচ্ছা, তার মানে আপনি বলছেন যেগুলা মনে করেন আমরা মানে ফিয়ার করি, ওই ধরনের কোনো কিছু নাই। তার মানে আপনি যেটা বললেন যে যেখানে হয়তো আমি $20,000 বা $30,000 একটা বাড়ি কিনতে পারি, যে এলাকায়, বা আবার $1,000,000 সাগরের পাড়ে বা এর লেকের পাড়ে, সুন্দর পাড়ে, যেটা বললেন, যে এলাকাতেই আমি কিনি না কেন আমার নিরাপত্তার বিষয়টা অনেক ভালো, তাই তুলনামূলকভাবে অনেক ভালো। আচ্ছা, আরেকটি বিষয় আমরা জানতে চাই যে অনেক স্টেটে, যেমন ধরেন ফ্লোরিডার কথা যদি বলি, প্রাকৃতিক দুর্যোগ হয় অনেক বেশি। আবার আমাদের নিউ ইয়র্কের ভিতর, স্টেটের ভিতরে, এটাও নিউ ইয়র্ক স্টেটের ভিতরেই, বাফেলোতে যদি আমরা দেখি এখানে তুষারপাত হয় অনেক বেশি, সে তুলনায় আমাদের নিউ ইয়র্কে অনেক কম থাকে। তো এই এলাকায় প্রাকৃতিক দুর্যোগ যেমন বন্যা, ভারী তুষারপাত ইত্যাদি কোনো রিস্ক আছে কিনা আপনার জানা মতো, যেহেতু আপনি এখানে চলাচল করেন অনেক বেশি? বন্যা বলতে আসলে তেমন ধরনের ওই ধরনের নাই। হ্যাঁ, তুষারপাত হচ্ছে, যেহেতু নিউ ইয়র্ক বাফেলোর কাছাকাছি বা নিউ ইয়র্কের ভিতরেই, ওইগুলো তো আসলে বলা যায় না কোন সময় বেশি পড়ে, কোন সময় বেশি হয়, কোন সময় কম হয়। বাট জাস্ট নিউ ইয়র্ক স্টেটের যেভাবে ওয়েদার আসে ওইভাবেই, কাছেই যেহেতু এখান থেকে, ওইটা যে আনবেয়ারেবল কিছু না, কারণ হাজার হাজার লোক তো থাকতেছে এবং বসবাস করতেছে। তো আপনার কাছে আবার এই প্রশ্ন, যেহেতু এই বিষয়টি যারা আমরা এই নিউ ইয়র্ক সিটি থেকে সেখানে যাব, কারণ একবার নিউ ইয়র্ক সিটিতে যদি কেউ বসবাস করি, সহজে নিউ ইয়র্ক শহর সিটি থেকে আমরা বেরোতে চাই না, তখনই বেরোতে চাই যখন আমাদের নাভিশ্বাস উঠে যায়, জীবন জীবিকার তাগিদে যখন আর কুলায় উঠতে পারি না, তখনই আমরা যেতে চাই। সে কারণেই বাড়ি কিনে এখানে ভাড়া দিয়ে যেটা থাকি, সেখানে যদি আমি ওখানে বাড়ির টাকাটা দিয়ে যদি আমার খুব অল্প দিনের মধ্যে পেইড অফ করে দিতে পারি, তাহলে গর্বিত বাড়ির মালিক হয়ে যেতে পারি। সেক্ষেত্রে আপনার কাছে একটু জানতে চাইবো যে এলাকায় যে প্রপার্টি ভ্যালু ট্রেন্ড কেমন, বা বাড়ির দাম সাধারণত কতটা কম, মানে এলাকা ভিত্তিক? ধরুন ওয়েস্টার্ন সাইরাকিউসে মনে করেন 1,05,000, আর একটু উপরে যদি যান তো ধরেন 139 থেকে 150, 170, আর যে ইউনিভার্সিটির আশেপাশে যান মনে করেন 250 থেকে 300,000। একই রকম লট সাইজ হলে, একই রকম লট সাইজ হয়তো কিছু কম বেশি হতে পারে, মানে ওই ধরনের প্রাইস রেঞ্জের মধ্যে আপনার মাথার মধ্যে রাখতে। এবং আমি যেগুলো যে স্বল্প প্রাইসের যেগুলো বলতেছি, 20-30 হাজার, 40-50 হাজার, এগুলো তো আসে ফোরক্লোজার প্রপার্টি। ইনভেস্টর যারা এরা গ্র্যাব করে নেয়, তখন ক্যাশ টাকা দিয়ে নিয়ে নেয়, তখন ওইগুলো লোন টোন করার সুযোগ থাকে না। বা যারা কনস্ট্রাকশনের কাজ করেন তারাও নিয়ে নেয়, কারণ নিয়ে আবার ঠিকঠাক করে বুঝতে পেরেছি। মার্কেটে দিয়ে আমাদের হাতে সময় কম, আপনার কাছে আরেকটি বিষয় জিজ্ঞেস করবো যে আমরা বাড়ি কিনি, অনেক সময় যেমন নিজে থাকার কথা চিন্তা করি, পাশাপাশি একটু ভাড়ার কথাও চিন্তা করি। তো সেই ক্ষেত্রে কি ভাড়া দেওয়ার চাহিদা কেমন? আমি চাইলে কি ভবিষ্যতে কি সহজে আমার বাড়িটি ভাড়া দিতে পারবো? জি, ওই বা আপনার নর্মাল তো ভাড়াই আছে, আপনার রিয়েল এস্টেট এজেন্টের সাথে, লোকাল সাথে যোগাযোগ করলে আপনাকে রেন্টের জন্য সাহায্য করবে। এছাড়াও আপনার সেকশন 8 প্রোগ্রাম আছে, আপনি সেকশন 8 এর ওয়েবসাইটে আপনি লগ ইন করে আপনি ওয়েবসাইটে আপনার প্রপার্টি লিস্টেড করতে পারেন। এবং সেকশন 8 এটা গুড ওয়ে টু
ইনভেস্ট করে। যারা যদি মনে করেন ইনভেস্টমেন্ট জন্য নিতে চান, তারা আমি সাজেস্ট করবো যে লুক ফর সেকশন 8। তাইলে আপনার টাকা নিয়ে আপনার চিন্তা করতে হবে, মাসের শেষে আপনার 1 তারিখে আপনার টাকা চলে আসবে। এবং আপনি বলেছেন যে এখানে প্রপার্টি ট্যাক্সও খুবই কম, জি তাই তো? জি। তাহলে এক্ষেত্রে আপনার কাছে আমার সর্বশেষ যে প্রশ্নটি সেটি হচ্ছে যে আপনি তো এখানে যথেষ্ট পরিমাণে এই সিরাকিউস যাতায়াত, এবং আপনি একজন অভিজ্ঞ রিয়েলটর, লাইসেন্স রিয়েলটর, আপনি এই ব্যাপারে মানুষজনকে প্রচুর সহযোগিতা করে থাকেন। এক্ষেত্রে আপনি কি ধরনের সহযোগিতা করতে পারেন, বা আপনার কাছে যদি যেতে চাই আপনার কি চাহিদা বা শর্ত আছে? প্রথমেই বলেন, এই গত প্রোগ্রামের পর থেকে মনে হয় অ্যাটলিস্ট 30 থেকে 35 জনের আমি টেলিফোন পেয়েছি, আমিও পেয়েছি, গতকালও এবং পেয়েছি। আপনাদের মাধ্যমে পেয়েছি, এবং আমি সবাইকে সময় দিয়েছি যতটুকু সম্ভব। কারোর সাথে ব্যক্তিগতভাবে মিট করেও আমি আনসার দিয়েছি, এবং আমার ফোন নাম্বার হলো 9177415308। আমার ইমেল অ্যাড্রেস ashif.choudhury@gmail.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন, বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।